আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা লেকচার 5 এর রেফারেন্স টপিক এবং ফ্রিজ টপিক এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। তো শুরুতে আসি রেফারেন্স টপিক। রেফারেন্স মূলত হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স, অ্যাবসলিউট রেফারেন্স, আরেকটা হচ্ছে মিক্স রেফারেন্স। তো প্রতিটা রেফারেন্সের কাজ আমরা দেখব। প্রথমে আসি রিলেটিভ রেফারেন্স। আচ্ছা, রিলেটিভ রেফারেন্স অলরেডি আমরা এর আগেও করেছি, বাট হয়তো আমরা জানতাম না যে এটা রিলেটিভ রেফারেন্স। রিলেটিভ রেফারেন্স মূলত হচ্ছে আমি যখন ফর এক্সাম্পল আমি যদি এখানে 1 লিখি, নিচে যদি 3 লিখি এবং এই দুটাকে যদি সিলেক্ট করার পরে নিচ থেকে টান দেই, তাহলে 1 3 5 এভাবে বিজোড় ডিজিট আকারে এভাবে আসবে। এই যে আমরা টান দেওয়ার ফলে একটার সাথে একটা যে সম্পর্ক তৈরি হয়েছে, এটাই হচ্ছে রিলেটিভ রেফারেন্স। ঠিক আছে? তো এই কাজগুলো আমরা কিন্তু ফর্মুলার ক্ষেত্রে করে থাকি। যেমন এখানে যে টেবিলে বেশ কিছু ডাটা দেওয়া আছে, টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্স বাদ দিলে হচ্ছে আমাদের নেট ইনকাম থাকে। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে সমান ইকুয়াল সাইন দিব, তারপরে টোটাল রেভিনিউ মাইনাস করব হচ্ছে টোটাল এক্সপেন্স দিয়ে, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে টোটাল ইনকাম। আচ্ছা, এটা কালারটা হোয়াইট হয়ে আছে, বুঝতে অসুবিধা হচ্ছে, আমি জাস্ট এটাকে একটু ব্ল্যাক কালার করে দিই, একটু বোল্ড করে দিই। ঠিক আছে? তো তার মানে হচ্ছে টোটাল রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিয়ে আমরা 18,000 টাকায় নেট ইনকাম পেয়েছি। এখন বাকিগুলোর জন্য কিন্তু আমাকে ক্যালকুলেশন করা লাগবে না, আমরা সেম ফর্মুলায় জাস্ট এটাকে যদি আমরা টেনে দিই, তাহলে বাকিগুলো অটোমেটিক ক্যালকুলেট করে নেবে। এই যে এটা যে ক্যালকুলেট হয়েছে, এটা কিন্তু আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, এটা কিন্তু এই সেল থেকে এই সেল মাইনাস করছে। ঠিক আছে? পরেরটা যদি ডাবল ক্লিক করি, সিমিলার ভাবে এই সেল থেকে এই সেল মাইনাস করছে। অর্থাৎ রেভিনিউ, টোটাল রেভিনিউ একটার পরে আরেকটা সেল আসতেছে, তেমনি ভাবে এক্সপেন্স গুলো একইভাবে আসতেছে। তো এই কারণে দেখা যাচ্ছে যে আমার এটার সাথে এটার আমার মাইনাস হওয়ার ফলে আমার কিন্তু রেজাল্ট আসতেছে। তো আমি যে টেনে দিলাম, টেনে দেওয়ার ফলে যে কাজটা হলো সেটা হচ্ছে যে রিলেটিভ রেফারেন্সের ফলে অবস্থানে পরিবর্তন ঘটিয়ে আমি এক্স্যাক্টলি যেটা চাচ্ছি ও আমাকে এটা দিচ্ছে। সো এই কাজটাই মূলত হচ্ছে রিলেটিভ রেফারেন্সের মাধ্যমে করা হয়। আমি যদি আরেকটু সহজভাবে এটাকে দেখাই, আমি যদি একটু ফর্মুলাতে আসি এবং এখান থেকে শো ফর্মুলাতে ক্লিক করি, তখন দেখবেন যে আমার এখানে কি কি ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। দেখেন এখানে এটা কিন্তু শো ফর্মুলা দিয়ে এখানে যে আমি ফর্মুলাগুলো ইউজ করছি, ওই ফর্মুলাগুলো জাস্ট এখানে শো করবে। তো প্রথমটা ছিল কি C7, অর্থাৎ সি এই পাশ থেকে রো হচ্ছে 7, C7 মাইনাস হচ্ছে D7। তো রিলেটিভ রেফারেন্সের ফলে কি করছে, ও C7 থেকে নিচের দিকে গেছে C8 C9 C10 C11, তেমনি ভাবে D7 D8 D9 D10। তো এইভাবে মূলত ফর্মুলাগুলো মেইনলি কাজ করে, রিলেটিভ রেফারেন্সটা এইভাবে কাজ করে। পরবর্তীতে আসি হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্স। আচ্ছা, এখানে আমাদেরকে একটা টেবিলের কিছু ডাটা দেওয়া আছে এবং এখান থেকে পার্সেন্টেজটা বের করতে বলতেছে, অর্থাৎ গ্রেড টোটালের পার্সেন্টেজ। সো এটা আমরা কিভাবে বের করব? আচ্ছা, ম্যাক্সিমাম স্কোর হচ্ছে 100, আর এত মার্ক পেয়েছে, তাহলে কত পার্সেন্ট পেয়েছে। তো এটা ক্যালকুলেট করার জন্য আমরা যেটা করব, ইকুয়াল সাইন ইউজ করবো। ইকুয়াল সাইন ইউজ করে আমরা 85 কে ভাগ দেব হচ্ছে 100 দিয়ে, তাহলে আমাদের পার্সেন্টেজটা বের হয়ে আসবে, 85% বের হয়ে আসছে। অর্থাৎ এই রেজাল্টটা দিয়ে ম্যাক্সিমাম স্কোর দিয়ে যখন আমি ডিভাইডেড করছি, তখন আমার পার্সেন্টেজটা চলে আসছে যে এত পার্সেন্ট মার্ক পেয়েছে। এখন এটাকে যদি আমি টেনে দেই, তখন কি হবে দেখেন, এটা কিন্তু রেজাল্ট অ্যাকুরেট রেজাল্ট আসে নাই। প্রথমটার ক্ষেত্রে আমরা যেটা করছি এটা ঠিক আছে, বাট পরবর্তী থেকে কিন্তু আমাদের এটাতে একেবারেই আসে নাই। বাকিগুলো কিন্তু আমার 65% হওয়ার কথা ছিল, 60% হওয়ার কথা ছিল, বাট এগুলো কিন্তু হয় নাই। কেন হয় নাই? আমি যদি এটাকে একটু ফর্মুলা থেকে ভিউতে গিয়ে দেখাই, শো ফর্মুলা থেকে দেখাই, দেখেন এখানে কি হয়েছে। আমরা যখন এটা কত, এটা হচ্ছে কলাম নাম্বার সি কলামের রো নাম্বার হচ্ছে 24।
তো আমরা 24 এই সেলটা দিয়ে ভাগ করছি এই সেলটা, অর্থাৎ 22, C24 ডিভাইডেড C22। কিন্তু পরবর্তীতে কি হয়েছে, C24 এর পরের যে সেলটা অর্থাৎ C25, অর্থাৎ এই সেলটাকে সে ডিভাইডেড করছে C23 দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে C23, অর্থাৎ এই সেলটা 75 ভাগ দিয়েছে এটা দিয়ে। কারণ রিলেটিভ রেফারেন্সের কারণে একটার পর একটা চলে আসতেছে, C24, C25, এইভাবে C26, বাকিগুলো C22, C23, ঠিক আছে। সো এইগুলো কিন্তু রিলেটিভ রেফারেন্সের ফলে পরিবর্তন হচ্ছে, একটা সেলের সাথে আরেকটা সেলের একটা সম্পর্ক তৈরি হচ্ছে, যার কারণে কি হচ্ছে, যেমন 75 দিয়ে পরবর্তীতে এটারে ভাগ দিয়েছে 23, পরবর্তীতে কি হয়েছে 25 রে 23 দিয়ে ভাগ দিয়েছে, ডিভাইডেড করছে, এরপরে কি করছে 26, অর্থাৎ এই যে এটা হচ্ছে 26, এটারে ভাগ দিয়েছে এটা দিয়ে। যেহেতু এই দুই এটাতে করে ভ্যালু ছিল না, এই কারণে কিন্তু আমাদের যে সেকেন্ড কলামে কিন্তু এরর শো করতেছিল, বাট এখানে কিন্তু অলরেডি ভ্যালু আছে, এই কারণে 65 85 দিয়ে ভাগ দিয়ে যেটা আসছে সেটা আমাকে দিছে পার্সেন্টেজ। পরবর্তীতে করছে কি 60 কে 75 দিয়ে ভাগ করছে, এভাবে 50 কে 65 দিয়ে ভাগ করছে, 55 কে 60 দিয়ে ভাগ করছে, তো একটা পর একটা নিচে এইভাবে নেমে গেছে। সো যার কারণে আমাদের কিন্তু এক্সাক্ট রেজাল্টটা আসে নাই। তো এক্সাক্ট রেজাল্টটা আনতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যেহেতু প্রত্যেকবার এই ম্যাক্সিমাম স্কোর দিয়ে ডিভাইডেড করতেছি, অর্থাৎ 85 কে 100 দিয়ে ডিভাইডেড করতেছি, 75 দিয়ে 100 দিয়ে ডিভাইডেড করব, সো এই কারণে 100 কিন্তু সবসময় ফিক্স থাকবে, কিন্তু বাকিগুলো আমার পরিবর্তন হবে, অর্থাৎ একবার 85 দিয়ে এটাকে ভাগ দিবে, তারপর 75 দিয়ে ম্যাক্স স্কোরকে ভাগ দিবে, ডিভাইডেড করবে, এই কারণে আমাদের এগুলো পরিবর্তন হবে সেলগুলো, কিন্তু আমাদের যে ম্যাক্স স্কোর এই সেলটা আমাদের অপরিবর্তন রাখতে হবে। সো এটা করার জন্য আমরা এটাকে লক করে দিব। সেটা কিভাবে করব, আমি জাস্ট ফর্মুলাটাকে আবার একটু অফ করে দেই। দেখেন এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি এখানে ডাবল ক্লিক করি, অর্থাৎ এই সেলটা হচ্ছে কি C22, অর্থাৎ 22 রো। সো এই সেলটাকে উপর ক্লিক করে আমরা F4 প্রেস করব, F4 একদম কিবোর্ডের টপ থেকে F4 ক্লিক করলে এটা লক হয়ে যাবে। লক হওয়ার পর আমি যদি এখন এন্টার প্রেস করি, তখন দেখেন এটা কিন্তু ঠিক আছে, বাকিগুলো কিন্তু আমার ঠিক হয় নাই। কেন হয় নাই? কারণ আমি এখন এটাতে আমার পূর্বের ফর্মুলা রয়ে গেছে। সো এই যে নতুন ফর্মুলা অ্যাপ্লাই করছি, এটাকে এখন আমরা এখান থেকে টেনে দিব, তাহলে দেখুন প্রত্যেকটা ঠিক হয়ে গেছে, 75 65। এখন আমি যদি আবার একটু ফর্মুলাতে ক্লিক করে ফর্মুলাটা দেখি, তখন দেখবেন যে C24 এর থেকে ভাগ দিয়েছে C22 দিয়ে, C25 এ ভাগ ডিভাইডেড করছে C22 দিয়ে, অর্থাৎ প্রতিবার ম্যাক্স স্কোর দিয়ে অর্থাৎ C22 দিয়ে ডিভাইডেড করছে, যার কারণে আমাদের রেজাল্টটা এক্সাক্ট রেজাল্ট আসছে। আচ্ছা, এখন আমরা মিক্স রেফারেন্স কি এবং এটা কিভাবে কাজ করে এটা আমরা দেখব। মিক্স রেফারেন্সটা হচ্ছে যখন আপনাকে এইভাবে গুণ করা লাগবে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা টেবিলে বেশ কিছু ডাটা দেওয়া আছে এবং আমরা চাচ্ছি যে 10 কে 1 দিয়ে গুণ করতে এবং সেটার গুণফলটা এখানে বসাইতে। সিমিলার ভাবে 10 কে 2 দিয়ে গুণ করে এখানে বসাইতে, 10 কে 3 দিয়ে গুণ করে এখানে বসাইতে, এবং নিচেও 20 কে 1 দিয়ে গুণ করে এখানে বসাইতে, অর্থাৎ এই বরাবর 30 কেও গুণ করে এই বরাবর আমরা দিব। সো এই কাজটা হচ্ছে আমরা মিক্স রেফারেন্সের মাধ্যমে করব। আমরা যদি নরমালি এই কাজটা করি, যেমন আমি যদি প্রথমে যেটা করব, এটা হচ্ছে আমাদের C43 সেল, এটাকে গুণ দেব হচ্ছে এটা দিয়ে, অর্থাৎ D42, এন্টার দিলাম 10, এটা কিন্তু পারফেক্টলি কাজ করলো। এখন আমি যদি এটাকে টান দিই, তখন দেখবেন যে এটা কিন্তু পারফেক্টলি কাজ করতেছে না। কারণ কি? কারণ এখানে রিলেটিভ রেফারেন্সের কারণে প্রতিটা সেলের সাথে পরবর্তী সেলের একটা সম্পর্ক তৈরি হয়েছে, যার কারণে একটার পর একটা নিচের দিকে নেমে আসছে, যে যেরকমটা আমরা রিলেটিভ রেফারেন্সে দেখে আসছি। তো এই কারণে আমাদের কিন্তু এটা কাজ করতেছে না। আমরা যদি এটার ফর্মুলাটা একটু দেখি যে আসলে এখানে কিভাবে কাজ করছে, দেখবেন যে 10 থেকে 1 গুণ করে এটা আসছে, ঠিক আছে, বাট পরেরটা হচ্ছে
10 থেকে নেমে নিচে চলে আসছে 20, কিন্তু গুণ করার কথা 1 দিয়ে, কিন্তু একটাকে গুণ না করে এটা করছে তার পরবর্তী সেল, অর্থাৎ এইখানে যে সংখ্যাটা আসে সেই সংখ্যা দিয়ে গুণ করছে। আবার পরবর্তী সেলে গেলে এই 30কে গুণ করছে এইখানে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে। তার মানে আমরা যদি আরেকটু এটাকে অফ করি, অর্থাৎ 10টাকে গুণ করছে ঠিকই আছে, আমরা যেরকমটা করছি 10 থেকে 10 এবং 1 গুণ করে এটা করছে, বাট পরবর্তীটা 20 এবং 1 গুণ করে 20 হওয়ার কথা, বাট সেখানে 20কে গুণ করছে 10 দিয়ে, যেহেতু প্রথমে গুণ করছিল 1 দিয়ে এবং তারপর নিচে নেমে গেছে 10 দিয়ে গুণ করছে। 30কে গুণ করছে 200 দিয়ে, 40কে গুণ করছে 6000 দিয়ে। সো এইভাবে কিন্তু আমাদের গুণগুলো আসছে রিলেটিভ রেফারেন্সের কারণে, যার কারণে আমাদের এখানে কি হচ্ছে দেখুন, আমরা জাস্ট এখানে সিম্পলি এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা আসলে এক্স্যাক্টলি কি চাচ্ছি। আমরা চাচ্ছি এগুলো দিয়েই এগুলোকে গুণ করব এবং এগুলোই আমাদের এখানে গুণফল হিসেবে এই বক্সে আসবে, এই সেলগুলোতে আমাদের আসবে। সো আমরা চাচ্ছি এগুলো দিয়ে গুণ করতে, তাই একটাই 10 দিয়ে আমরা 1কে গুণ করব, আবার 20 দিয়ে 1কে গুণ করব, অর্থাৎ দেখুন এগুলো কিন্তু নিচের দিক থেকে, অর্থাৎ নিচের দিকে কি এটা রো ওয়াইজ কিন্তু আমার কোনো পরিবর্তন হবে না, মানে পরিবর্তন হবে কিন্তু কলাম ওয়াইজ আমার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই যে সি কলামটা, এই সি কলামটা এই দিকে ডি যাবে না, ই যাবে না, ঠিক আছে। তো এই কাজটা করার জন্য আমরা কি করব, আমরা সি কলামটাকে লক করে দিব, কিন্তু আমাদের যে রো নিচের দিকে নামবে এই জন্য এটাকে আমরা খোলা রাখবো। একইভাবে আমরা এই দিকে যখন গুণ করব তখন আমাদের হচ্ছে এই যে কলাম ওয়াইজ আমাদের সরবে, কলাম 1 হবে, কলাম 2 হবে, অর্থাৎ সি কলামের এই 10কে কলাম ডির এই সেলটা দিয়ে গুণ করবে, কলাম ইর এই সেলটা দিয়ে গুণ করবে, কলাম এফ এই সেলটা দিয়ে গুণ করবে, যার ফলে কি হচ্ছে যে এখানে কলাম ওয়াইজ আমাদের পরিবর্তন হবে, কিন্তু এই যে রো 42 এটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এটা স্থির থাকবে, এটা পরিবর্তন হলে নিচের দিকে নেমে যাবে। সো যার কারণে আমরা চাচ্ছি যে 42 রোটাকে স্থির রাখবো, কিন্তু কলামগুলো আমাদের পরিবর্তন হবে। আর সির ক্ষেত্রে হবে যেটা, এই লাইনের ক্ষেত্রে সি কলামটা অপরিবর্তনশীল থাকবে, অর্থাৎ 10 কখনো এই পাশে যাবে না, কিন্তু নিচের দিকে নামবে। তার মানে হচ্ছে কি রো গুলো নিচের দিকে নামবে, বাট আমার কলামগুলোকে লক করে দিতে হবে। অর্থাৎ এটার ক্ষেত্রে কলাম লক করতে হবে, রো গুলোকে আমাকে ওপেন রাখতে হবে, আর এইগুলোর ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে কলামটাকে ওপেন রাখতে হবে, বাট এই যে রোটা, এই রোটাকে আমাদেরকে লক করে দিতে হবে। সো এই কাজটা করার জন্য আমরা যেটা করব, এখানে আমরা ডাবল প্রেস করব। দেখেন প্রথমে আমরা এটার ক্ষেত্রে কি বলছি যে এটা হচ্ছে আমাদের কলাম, তো এই কলামটাকে আমাদের লক করতে হবে, অর্থাৎ সি কলাম, এই সির আগে যদি আমরা শিফট চেপে ধরে 4 এ ক্লিক করি তাহলে একটা ডলার সাইন অ্যাড হবে। তো ডলার সাইন অ্যাড হওয়ার মানে হচ্ছে সি কলামটা লক হয়ে আছে, বাট এই যে 43 এগুলো হচ্ছে আমাদের রো, এই রো গুলো আমরা ওপেন রাখবো এবং পরবর্তীতে আমরা কি করব, অর্থাৎ এই যে 1 2 3 4 এগুলোর ক্ষেত্রে যেটা হবে যে আমার কলামগুলো আমার ওপেন থাকবে, বাট আমার যে রোটা এই রোটা আমার লক করে রাখবো। এই জন্য 42 এর আগে আমরা একটা ডলার সাইন দিয়ে এন্টার প্রেস করব। করার পরে এখন যদি আমরা এটাকে নিচ থেকে টান দেই তাহলে দেখবেন যে 10 1কে গুণ করে 10 করছে, 20 1কে গুণ করে 20 করছে, 30 1কে গুণ করে 30 করছে। সিমিলার ভাবে 40 এবং 50 একই ভাবে 1কে গুণ করে 40 এবং 50 করছে। এখন যদি আমরা এটাকে এই দিকে টান দেই তাহলে দেখবেন যে 10 1কে গুণ করে 10 করছে, 10 2কে গুণ করে 20 করছে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যদি এই সবগুলোকে সিলেক্ট করে একবারে নিচে থেকে টান দেই তখন দেখবেন বাকিগুলো হয়ে গেছে। সো এটা কিভাবে হলো, এটা হয়েছে এই কারণেই যে আমাদের এগুলো হচ্ছে কলাম ওয়াইজ ওপেন আছে, বাট রোটা হচ্ছে লক করে রাখছি, আর এগুলোর ক্ষেত্রে আমাদের কলামটাকে লক করে রাখছি, বাট রো গুলোকে আমরা ওপেন রাখছি, যাতে করে আমাদের এগুলো নিচ থেকে পরিবর্তন হয়, এগুলো ডানে বামে পরিবর্তন হয়। তো আশা করি বুঝতে পারছেন মিক্স রেফারেন্সের কাজটা। সো এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এখানে এই নাম্বারগুলো ভ্যালুগুলো দরকার হয় পরিবর্তন করে অথবা আপনাদের মতো করে নতুন একটা টেবিল তৈরি করে সেখানেও আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো এখন আসে আমাদের পরবর্তী টপিক,
অর্থাৎ লেকচার 5 এর ফাইনাল টপিক ফ্রিজ স্প্যান। ফ্রিজ স্প্যানটা হচ্ছে ফ্রিজ করা, অর্থাৎ আমি চাচ্ছি যে এই যে আমাদের হেডিংটা, এই হেডিংগুলো থেকে উপর পর্যন্ত এগুলো স্থির থাকবে, ফ্রিজ হয়ে থাকবে, বাট নিচেরগুলো আমাদের মুভ হবে। যেমন আমরা যখন স্ক্রল করতেছি, আমাদের উপরে কোনটা, এটা আমাদের হেডিং এর কোন পার্ট, তো এটা কি সেলস নাকি কমিশন নাকি আদার্স, এটা কি নামের ঘর, এটা কিসের ঘর, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, প্রোডাক্টের রিজিয়ন, নেম, ইউনিট, সেল, কস্ট অফ গুডস সোল্ড, এটা কোনটা ইউনিট কোনটা সিওজিএস, এটা কিন্তু এখান থেকে নিচে নামলে বোঝার উপায় নেই। সো এটা যদি আমরা বুঝতে পারি, কারণ আমাদের এই যে হেডিংটা, এটাকে আমরা লক করে রাখবো বা ফ্রিজ করে রাখবো। তো ফ্রিজ করতে হলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা যেই রোটাকে ফ্রিজ করতে চাই, যেমন আমরা 4 রোটাকে ফ্রিজ করতে চাই, তাহলে আমাদের 5 রোতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ভিউতে আসব, ভিউতে আসার পর ফ্রিজ স্প্যান থেকে ফ্রিজ স্প্যান এটাতে ক্লিক করে দেব, তাহলে কি হবে, আমাদের এটা ফ্রিজ হয়ে আছে। আচ্ছা, আমরা সহজে বোঝার জন্য ভিউতে গিয়ে গাইডলাইনটাকে একটু অফ করে দিই, তাহলে আরো স্পষ্ট বোঝা যাবে। দেখেন এই যে এই নিচ বরাবর একটা রেখা তৈরি হয়েছে, সো তার মানে এটা বোঝাচ্ছে যে উপরের অংশটুকু ফ্রিজ হয়ে আছে। এখন আমরা যদি নিচে স্ক্রল করে দেখবেন যে খুব সুন্দরভাবে কাজ করতেছে। আচ্ছা, ফ্রিজ স্প্যানটা যদি আমি সরাই দিতে চাই, তাহলে কন্ট্রোল জেড দিলে কিন্তু কাজ হবে না। আমি যদি কন্ট্রোল জেড দিই, দেখেন কোনো পরিবর্তন নেই, জাস্ট হচ্ছে আমাদের গাইডলাইনটাকে কন্ট্রোল জেড দিচ্ছি, গাইডলাইনটাকে আবার চলে আসছে, আমরা গাইডলাইনটাকে আবার অফ করে দিই। তো দেখেন কন্ট্রোল জেড এর মাধ্যমে ফ্রিজ স্প্যান একবার দেওয়ার পর কন্ট্রোল জেড দিলে ফ্রিজ স্প্যানটা চলে যাবে না, এটা কিন্তু এইভাবে ফ্রিজ স্প্যানটাকে রিমুভ করা যাবে না। এটা রিমুভ করতে হলে আপনাকে আবার ফ্রিজ স্প্যানে ক্লিক করতে হবে। এখানে দেখুন আনফ্রিজ স্প্যান, এটাতে ক্লিক করবেন, তখন এই ফ্রিজটা চলে যাবে। সো এটা গেলে হচ্ছে রো ওয়াইজ ফ্রিজ। এখন যদি কলাম ওয়াইজ ফ্রিজ করতে চাও, তাহলে আমি যদি চাই এ কলামটাকে ফ্রিজ করব, তখন এই বি কলামে ক্লিক করব, ফ্রিজ স্প্যান যাব এবং এখান থেকে ফ্রিজ ফার্স্ট কলাম, এটা যদি ক্লিক করি দেখবেন যে এটা কলাম ওয়াইজ ফ্রিজ হয়ে গেছে। আমি নিচে আসি, দেখুন এখানে কিন্তু কলাম ওয়াইজ একটা রেখা তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি যদি একটু টেনে দিই, দেখুন এখন যদি আমি এদিকে যাই, দেখুন এখানে কিন্তু নেম, ইউনিট, এগুলো কিন্তু রিজিয়ন, এগুলো ভিতরে চলে যাচ্ছে, বাট প্রোডাক্টটা কিন্তু স্থির আছে। সো এইভাবে আপনারা হচ্ছে কলাম ওয়াইজ ফ্রিজ করতে পারেন। আমি আবার এটাকে একটু অফ করে দিই। আচ্ছা, এখন আসি, আমি চাচ্ছি যে রো এবং কলাম একসাথে ফ্রিজ করতে। সো এটা কিভাবে করবেন, যেমন আমি চাচ্ছি যে এখানে 4 এই পুরোটাকে ফ্রিজ করবে এবং এ এটাকেও ফ্রিজ করবে। ঠিক আছে, অর্থাৎ এইখানের এই অংশটুকু হচ্ছে আমাদের মুভ করবে। সো এটা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 4 এ ক্লিক করব, সরি 4 এ না, আমরা চাচ্ছি যে এখান থেকে নিচ পর্যন্ত এইটুকু আমাদের ওপেন থাকবে। তার মানে আমরা যেখান থেকে চাইবো তার প্রথম যে সেলটা, এটাতে আমরা ক্লিক করব। যেমন এটার প্রথম সেলটা হচ্ছে ইস্ট ই, কারণ এখান থেকে উপরের গুলো এবং বামে যে আমাদের যেগুলো আছে, যে কলামটা আছে, এটা আমাদের ফ্রিজ হবে। এজন্য এটাতে আমরা সিলেক্ট করব, তারপর ফ্রিজ প্যানে যাব এবং এখান থেকে ফ্রিজ প্যানে ক্লিক করব। ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের ফ্রিজ হয়ে যাবে। দেখুন এই বরাবর কিন্তু আমাদের ফ্রিজ হয়ে গেছে, এটাতে আমরা সিলেক্ট করে ফ্রিজ করছিলাম। ঠিক আছে, যার কারণে দেখুন বামে একটি কলাম আছে এবং উপরে 4টা রো আছে। তো এইভাবে আমাদের ফ্রিজ হয়ে গেল। আবার এটা আনফ্রিজ করতে পারবে, আনফ্রিজ অপশনে ক্লিক করে। তো আশা করি বুঝতে পারছেন ফ্রিজ প্যানের কাজটা। এইভাবে আপনারা চাইলে যে কোনো কলামকে ফ্রিজ করতে পারেন। আপনি চাচ্ছেন যে এখান থেকে ফ্রিজ করতে, জাস্ট এখানে ক্লিক করে ফ্রিজ প্যানে ক্লিক করবেন, দেখবেন যে এখান থেকে ফ্রিজ হয়ে গেছে, অর্থাৎ নিচেরটুকু, এই উপরের অংশটুকু ফ্রিজ হয়ে গেছে, এখান থেকে সাইডের অংশটুকু, এখানে উপরের অংশটুকু ফ্রিজ হয়ে আছে। এটাকে আমরা আবার এখান থেকে অফ করে দিতে পারি। তো এই ছিল হচ্ছে রেফারেন্স এবং ফ্রিজ প্যানের কাজ। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরবর্তী লেকচার আমরা 6 নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।